This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। টার্গেট 26-এর বিধানসভা নির্বাচন। এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের বৈঠক হলো। হুমায়ুন কবির, যিনি ইতিমধ্যে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি, তিনি এবার মোহাম্মদ সেলিম, বাম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ গুহ। তাহলে কি কোনো নতুন ইকুয়েশন পাওয়া যাচ্ছে নাকি সৌরভ? সমীক্ষা, প্রথমেই যেটা বলবার যে আজকে রাত 8:30টার সময় এই বৈঠক হয়। প্রায় 1 ঘন্টা 15 মিনিট এই বৈঠক চলে। দুই নেতার তরফেই এই বৈঠকের নির্যাস নিয়ে কেউ মুখ খোলেননি। তবে সূত্রের যেটা দাবি যে জোট নিয়ে একটা প্রাথমিক আলোচনা হয়েছে। হুমায়ুন কবির প্রথম থেকেই বাম আইএসএফ এর সঙ্গে জোট করবার ব্যাপারে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মোহাম্মদ সেলিম আজকে হুমায়ুনের সঙ্গে বৈঠক করেন। জোট নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এই কথাবার্তাটি নিয়ে আগামী দিনে সিপিআইএম এর অন্দরে আলোচনা করবেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং তারপরেই কিন্তু একটা ফলপ্রসূ কিছু হতে পারে। আপাতত দুই শিবিরের তরফ থেকে এর চেয়ে বেশি ডিটেল কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু অবশ্যই জোট নিয়ে সেলিম এবং হুমায়ুনের এই যে আলাপচারিতা প্রায় 1 ঘন্টারও বেশি সময়, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত ক্ষেত্রে কোথায় কেমন জোট হবে তা নিয়েও কিন্তু আলোচনায় উঠে এসেছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের প্রাক্কালে একটা নতুন রাজনৈতিক সমীকরণ যা এতদিন ধরে আলোচনায় ছিল তা কিন্তু এবার বাস্তবায়িত হওয়ার পথে, অন্তত এই কথাটা বলাই যেতে পারে। শর্মিষ্ঠা, আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বারবার বলে এসেছেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক আসন, 100-রও বেশি আসনে তিনি প্রার্থী দেবেন। তাহলে কি এবার জোট গঠনের পথে হুমায়ুন কবির? কারণ আগেই তিনি তার ইচ্ছে বারবার প্রকাশ করেছেন যে বামেদের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে তিনি জোট তৈরি করতে ইচ্ছুক। তবে এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে, হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম কেউই কোনো রকম কিছু বলতে নারাজ। 1 ঘন্টা বৈঠক হয়েছে। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে জোট সম্পর্কিত এই বৈঠক হয়েছে। মোহাম্মদ সেলিম জানিয়েছেন দলের অন্দরে বিষয়টি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে। এদিকে ফের রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য নাম না পাঠানোয় কমিশনই পর্যবেক্ষকের তালিকা তৈরি করেছে। বিস্তারিত জানাবেন শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। দেখো, কার্যত আরেকবার সংঘাত বলা যায়। তার কারণ হচ্ছে যে অন্যান্য রাজ্যে নির্বাচন রয়েছে এবং সেই রাজ্যে অবজারভার পাঠাতে হবে। এই মুহূর্তে দেখো, আমাদেরও রাজ্যে এসআইআর চলছে, সেখানে অন্যান্য বিভিন্ন রাজ্যের আইএএস আইপিএসরা তারা নির্দিষ্ট দায়িত্বে রয়েছেন। এক্ষেত্রে এই রাজ্যের যারা রয়েছেন তাদেরকে কয়েকজন 15 জন আইএএস এবং 10 জন আইপিএস কে অন্য রাজ্যের কাজের জন্য পাঠানো হচ্ছে। কিন্তু বিতর্ক হচ্ছে যে সেখানে স্বরাষ্ট্র সচিবের নাম পর্যন্ত রয়েছে। একাধিক সিনিয়র সচিব যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারা রয়েছেন। 2টি জেলার সিপি তাদের নামও রয়েছে। এটা কিভাবে সম্ভব? কমিশনের যুক্তি যে কমিশনের অধীনে যে কোনো আইএএস আইপিএস কে যে কোনো সময় ডাকা যেতে পারে। 2, যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকে শুধুমাত্র ট্রেনিং এর জন্য ডাকা হচ্ছে। সবসময় যে ট্রেনিং মানেই যে কোথাও পোস্টিং এমনটা নয়। একই সঙ্গে তাদের বক্তব্য, রাজ্যকে এই নিয়ে 3বার রিমাইন্ডার দেওয়া হয়েছে নামের তালিকার জন্য। রাজ্য একটি নামও না দেওয়ায় শেষ পর্যন্ত নিজেরাই ব্যাচ ওয়াইজ আইএএস আইপিএস কে নির্দিষ্ট করে নিয়েছে কমিশন। ধন্যবাদ। এদিকে এসআইআর ইস্যুতে দিল্লি নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাচ্ছেন কোচবিহারের মৃত হাসনা বিবির পরিবার। এসআইআর এর আতঙ্কে মানসিক চাপে আত্মঘাতী হন হাসনা বিবি, অভিযোগ তার পরিবারের। দিল্লিতে ধর্ণা কর্মসূচিতে যোগ দেবেন হাসনা বিবির স্বামী আশরাফুল হক। কাল সকালে দিল্লি রওনা দেবেন। কোচবিহারে মৃত ভোটারদের মধ্যে 4 জনের পরিবারের সদস্যরা দিল্লিতে যাবে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌরি। এই যে এসআইয়ের কারণে অনেক লোকের মৃত্যু হচ্ছে এবং যে জেলা পরিষদ থেকে নিয়ে যাবে
আমার শ্বশুর যাচ্ছে, আমার শাশুড়ি এই যে এসআই এর কারণে আতরঙ্কে মানে গলায় ফাঁস দিছে। সবাই একটা দাবি করতেছে যে এরকম কাজজন কেউ করে না, এরকম জন হয় না, দিল্লিতে এই জন্য আমার শ্বশুর যাবে। এই এসআই এর কাগজের ভুলে, নামের ভুলে আচ্ছা, এইরকম করছে। এসআই এর নামের কি ভুল ছিল? বিবি আর রিবি। হ্যাঁ, আধার কার্ডে কি ছিল? বিবি। আর ভোটার কার্ডে রিবি। আচ্ছা, এতেই ভয় পেয়ে গেছেন উনি? ভয় পেয়ে গেছি। কি দাবি করবেন সেখানে গিয়ে? এখানে আমার দাবি করবো আমার যাতে সংসার হয়, আর যাতে এরকম কারণ না হয়, হ্যাঁ, তেমন ভবিষ্যৎ যেমন কারণ না করে এইরকম। প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খুব কম। কতজনের মৃত্যু, কতজন নিখোঁজ? উত্তর খুঁজছে গোটা বাংলা। প্রশ্ন আরো একটা, আনন্দপুর থেকে রাজনীতি এত দূরে কেন? কি শাসক কি বিরোধী সব পক্ষই যেন একটু দূরে দূরে থাকছেন এই ঘটনায়, তাও আবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে। এটা কি অন্যদিকে কিছু ইঙ্গিত করছে নাকি? বিষাদপুর আনন্দপুরে ঠিক কতজনের মৃত্যু? 3 দিন পরেও ছাই চাপা উত্তর, এখনও খোঁজ মিলছে না অনেকের। ভস্মীভূত গোডাউনের ছাই সরিয়ে 19টি দেহাংশ উদ্ধার হয়েছে। ডিএনএ টেস্টের জন্য 27 জনের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ হয়েছে। যে সমস্ত দেহের অংশ পাওয়া গেছে তাদের ডিএনএ পরীক্ষা করা হবে, আর এই ডিএনএ পরীক্ষা করার জন্যই ডিএনএ যে স্যাম্পল কালেকশন অর্থাৎ পরিবারের যে সদস্যদের ইতিমধ্যে হাজির করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। দেখা যাচ্ছে তারা একের পর এক দাঁড়িয়ে রয়েছে। ধোঁয়াশা আরও একটা বিষয় নিয়ে, আনন্দপুর থেকে রাজনীতি এত দূরে কেন? যে কোনো ঘটনা দুর্ঘটনা হলেই যাদের অঢেল উপস্থিতি, তারা আনন্দপুরে কোথায়? নিশ্চয়ই মনে হয় যে এক্সপেকটেশনটা মানুষের থাকে সেটা হয়তো মানুষ খানিকটা হতাশ তো বোধ করবেই। কমসে কম আসা উচিত, যারা শ্রমিকরা কাজ করেছে ওদের পাশে দাঁড়ানো উচিত, এটা আমার বক্তব্য। এখানে এত বড় একটা বিপদ হয়েছে, কেউ কাউকে সাহায্য করছে, সেটাও কোনো কিছু ছায়া দেখতেই পাচ্ছি। খারাপ তো অবশ্যই লাগছে। এখনও আমাদের মুখ্যমন্ত্রী এসে পৌঁছলো না, উনি আসবেন কিনা এখনও কেউ জানেও না, কেউ বলতেও পারছে না। জনতার প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। একটু দেরি হয়ে গেল না? শুভেন্দু অধিকারী যদিও আগেই যুক্তি দিয়ে রেখেছেন, প্রথম কাজ আগুন নেভানো ও উদ্ধার। আমরা নজর রেখেছি, এই মুহূর্তে আমরা ওখানে গিয়ে উদ্ধারকারীদের কাজে বাধা সৃষ্টি করতে চাই না বা ছবি তুলতে চাই না। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তোপ দেখেছেন, আনন্দপুরের ঘটনা নাকি খুন। এরা খুনি, আজকে এটা মৃত্যু নয়, এটা খুন। জলাভূমি বুঝিয়ে বেআইনিভাবে গোডাউন, কারখানা তৈরির অভিযোগ। কলকাতার মেয়র বলটা আগেই সিপিএম এর কাঁধে ঠেলে দিয়েছেন, তার পাল্টা দিতে আসরে নেমেছে সিপিএমও। এই জলাভূমিটা, এই কারখানা, পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। বামফ্রন্ট আমলে এরকম হয়েছে, স্যাটেলাইট দেখলেই তো হয়। 2011-তে স্যাটেলাইটে কি আছে আর এখন স্যাটেলাইটে কি হয়েছে, আননেসেসারি কথাগুলো বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে জানালেন, পুলিশকে অনুরোধ করেছেন মৃতদের পরিবার থেকে সিভিকে চাকরির বন্দোবস্ত করতে। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আগুন নিভেছে, কিন্তু ক্ষোভ ও বিতর্কের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে। ভোটের মরশুমে এ আগুন সহজে নিভবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে যে এই আনন্দপুরের ঘটনা আগামীকাল বিজেপির একটি মিছিল হওয়ার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে, কিন্তু সেই মিছিলের অনুমতি পাওয়া নিয়ে জলঘোলা তৈরি হয়েছে। সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, মিছিলের আয়োজকদেরকে নরেন্দ্রপুর থানার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মিছিলের অনুমতি দেওয়া থানার পক্ষে সম্ভব হচ্ছে না, তার কারণ তারা একাধিক যুক্তি দেখিয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় মিছিল করলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, যেমন ভাবে তারা বলছেন। একই সঙ্গে তাদের বক্তব্য যে ওই রাস্তায় বেশ কিছু হাসপাতাল রয়েছে,
ফলে সেখানে যানজট সৃষ্টি হলে রোগীদের অসুবিধা হবে এবং সাধারণ মানুষের অসুবিধা হতে পারে, এবং সেই কারণেই যে মিছিলের কথা শুভেন্দু অধিকারীদের তরফ থেকে জানানো হয়েছিল যে মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর পর্যন্ত আগামীকাল বেলা 1টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে তারা এই মিছিল করতে চায়, কিন্তু সেই মিছিলের অনুমতি দেওয়া যাচ্ছে না বলে মিছিলের আয়োজকদেরকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানা তারা জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীরা আদালতের দ্বারস্থ হয় কিনা, কারণ আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যখন তারা আমরা দেখেছি যে এই ধরনের সমস্যা যখনই তৈরি হয়েছে আদালতের দ্বারস্থ হতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। এক্ষেত্রেও তাই হয় কিনা সেদিকে নজর থাকছে। নিউটাউনে ফের পথ দুর্ঘটনায় মৃত মোটরবাইক এবং 4 চাকা গাড়ির সংঘর্ষে মৃত অনলাইন ডেলিভারি সংস্থার এক কর্মী। কেষ্টপুর বাগজোড়া খালপাড়ে এই ঘটনা ঘটে। মৃত গিয়াসউদ্দিন মোল্লা ভাঙড়ের পোড়েরহাটির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় বাইকটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ি ধাক্কায় বাইক চালকের মাথা থেকে ছিটকে যায় হেলমেট। মাথা এবং বুকে গুরুতর চোট পান গিয়াসউদ্দিন। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।